গল্প প্রেয়সীর অভিমান পর্ব ১২ লেখিকা জান্নাত। আদিত্য হাতটা ততক্ষণে একেবারে লাল হয়ে গেছে, কোথাও কোথাও যেন চামড়া খসে পড়েছে, তবুও সেই ব্যথার দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। বুকের ভিতরে যে অস্থিরতাটা আগুন জ্বলছিল, তার কাছে হাতের এই যন্ত্রণা যেন কিছুই নয়। কিছুতেই কমছে না তার অস্থিরতা। বারবার বরাবরের মতোই হয়েছে এই মুহূর্তে। তার শুরু একজনের সান্নিধ্য চায়, একজনের কণ্ঠে শুনতে চায়, একজনেরই কণ্ঠ শুনতে চায়, একজনেরই মুখ দেখতে চায়, একজনের কাছে গিয়ে নিঃশব্দে বসতে চায়। আর জান তার জান পাখি, তার আদ্রিজা। কিন্তু চাইলেই কি সবকিছু পাওয়া যায়? তার ভালোবাসার মানুষটির কাছেই তো যেতে পারছে না সে। সিদ্ধান্ত এক বেড়াজালে বন্দী হয়ে আছে তার ভালোবাসা। নিজের অনুভূতিগুলোকে প্রতিনিয়তই গলা টিপে হত্যা করছে তাকে। হ্যাঁ, আদ্রিজা সেই অচেনা প্রেমিক পুরুষ আর কেউ নয়, সে হলো আদিত্য চৌধুরী। তার পরিচয়ের আড়ালে রেখেই এতদিন আদ্রিজার হৃদয়ে ভালোবাসার ঝড় তুলে চাইছে সে। যে মানুষটা কখনোই ঠিক হয়ে আদ্রিজাকে দূরে ঠেলে দেয়, আবার সেই মানুষটাই রাতের অন্ধকারে সমস্ত বাধা উপেক্ষা করে ছুটে যায় তার জান পাখির কাছে। তবে এই লুকোচুরির পিছনে রয়েছে গভীর এক কারণ, যা প্রকাশ্য এলে হয়তো তাদের ভালোবাসার অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। তাই তো আদিত্যকে প্রতিনিয়ত নিজের ভালোবাসার বিপরীতে দাঁড়াতে হয়। আদ্রিজাকে কষ্ট দেয় সে, ইচ্ছে করে নয়, বাধ্য হয়ে। কিন্তু প্রেমিক পুরুষটা যখন একা হয়ে, তখন সেই কষ্টর প্রতিটি আঘাত ফিরে এসে হাজার গুণ বেড়ে যায় নিজের বুকের বেঁধে। আদ্রিজার চোখের এক ফোঁটা অশ্রু যেখানে তার হৃদয়ের ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, সেখানে সেই অশ্রুর কোণে নিজের হাওয়ার যন্ত্রণা কি করে সহ্য করবে সে? তাই তো রাত গভীর হলে, চারপাশে পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, তখন কঠিন আদিত্য চৌধুরীর সমস্ত অহংকার, রাগ আর নিষ্ঠুরতা মুখোশ খুলে যায়। সে শুধু এক নজর প্রেমিক পুরুষে ওকে তার জান পাখি প্রেমিক। আর তখন সমস্ত পথ, সমস্ত নিষেধ, সমস্ত দূরত্ব পেরিয়ে সে ছুটে যায় একটা ঠিকানায়, আদ্রিজার কাছে। কারণ আদ্রিজাকে যতটা কষ্ট সে দেয়, তার চেয়ে হাজার গুণ বেশি কষ্টে প্রতিটি মুহূর্তে সে নিজেকে দেয়। ভালোবাসার মানুষের কাছে পেয়েও কাছে যেতে না পারার যন্ত্রণা যে বড় ভয়ঙ্কর। অন্যদিকে আদিত্যর মা ইস্তিহাকে অনেকক্ষণ বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে। অবশেষে খালামুনির কথায় ঈশিতা কিছুটা শান্ত হলেও আদ্রিজার মুখের কোণে তখন মিটমিটি হাসি। মনে মনে ভীষণ খুশি হয়ে বিড়বিড় করে বলে, ওকে, একদম ঠিক হয়েছে। এখন আরো বেশি বেশি করে মৌমাছির মতো ঘুর ঘুর কর গিয়ে, শেওড়া গাছের পেত্নী। আদ্রিজা যে একা একাই দাঁড়িয়ে এইসব বিড়বিড় করছে, সেটা খেয়াল করতে ওর মামাতো ভাই ঋষাব কৌতূহলী হয়ে এগিয়ে আসে। তারপর ভুরু কুঁচকিয়ে বলে, কি রে আদু ভাই, একা একা কি বিড়বিড় করছিলি? আদু ভাই ডাকটা কানে যেতেই আদ্রিজার চোখ বড় বড় করে ঋষাবের দিকে তাকায়। তারপরে
রাগী কণ্ঠে বলে, ঋষভের বাচ্চা, আমার এত সুন্দর একটি নাম রেখে তুই আমাকে আদু ভাই ডাকছিস কেন? আমাকে কোন অঙ্গলে থেকে আদু ভাই লাগে? ঋষভ সঙ্গে সঙ্গে হেসে ফেলে, আমি এখনো বিয়েই করলাম না, আমার বাচ্চাই হলো না, কোথায় থেকে? আদ্রিজা সঙ্গে সঙ্গে মুখ ভেকচিয়ে কাটে। ঋষভ এবার নিচু গলায় বলে, এই আদু, বিয়েতে তো অনেক মেয়ে আসবে, তোদের মধ্যে একটা মেয়ের সঙ্গে আমার লাইন লাগিয়ে দিবি? আদ্রিজার চোখ পালিয়ে বলে, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। যা তুই আমার সামনে থেকে দূর হ, নয়তো এক ঘুষি দিয়ে উবড়া পাঠিয়ে দিব। পথ ছেলে ঋষভ নিজের বুক ফুলিয়ে চুলে হাত বুলিয়ে বেশ নায়কী সুবল ভঙ্গিতে বলল, তুই কি বলতে চাচ্ছিস আমি সুন্দর না? হায় রে আদু ভাই, তুই আমাকে চিনলি না? জানিস তো আমি একদিন নায়ক হব। সুন্দরী সুন্দরী নায়িকাদের সঙ্গে ফিলিংস করব। ঋষভের কথা শুনে আদ্রিজা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকে, তারপরে ধীরে ধীরে পায়ের কাছে এগিয়ে এসে খুব গম্ভীর মুখে বলে, শোন, আমাদের এখানে অনেকগুলো রুম আছে, আর প্রতিটা রুমে আরামদায়ক বিছানা করা আছে। তুই বরং সেখানে গিয়ে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ গিয়ে। একদিন তুই নায়ক হবি। একটু থেমে মুখ বাঁকিয়ে বলল, ইডিয়েট পোলা। কথাটা বলে আবার এক মুহূর্ত দাঁড়ালো না। আদ্রিজা হনহন করে সেখান থেকে চলে যায়। ঋষভ বোকার মতো দাঁড়িয়ে থাকে, তার চোখ দুটো তখনও আদ্রিজা চলে যাওয়ার পথের দিকে স্থির। মনে মনে ভাবতে থাকে, এটা কি হলো? আদ্রিজা কি আমাকে ইগনোর করে গেল? কয়েক মুহূর্ত পর নিজের কথাটা ঝাঁকিয়ে আবারও বুক ফুলিয়ে দাঁড়ায় সে। যাই করুক, আমি তো একদিন নায়ক হবই হব। তখন দেখব এই আদু ভাইয়ের রিয়েকশন কেমন হয়। নিজের কথাতেই নিজে মুচকি হেসে সেও অন্যদিকে হাঁটা দেয়। রাত তখন ঠিক ৮টা। চৌধুরী বাড়ির চারপাশে নেমে এসেছে রাতের নীরবতা। বাড়ির সবাই যখন যার যার কাজে ব্যস্ত, ঠিক তখনই বাড়ির পিছনের দরজা দিয়ে একে একে বেরিয়ে এলো তিনটি ছায়ামূর্তি। আদ্রিজা, আরিশা আর আদ্রিজার মামাতো বোন ইতি। তিনজনই এমনইভাবে পা টিপে টিপে হাঁটছে যেন কোনো গোপন মিশনে বেরিয়েছে। হঠাৎই আরশিয়া ফিসফিস করে বলল, মিষ্টিপু, যদি এই টাগরা বেটা আমাদের দেখে ফেলে কি হবে একবার ভেবে দেখছো? আদ্রিজা ভুরু কুঁচকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, চুপ, দেখবে না। হয়তো ওই টাকলা বেটা ভুঁড়িওয়ালা পেট নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। ইতিমধ্যে চেপে হাসতে হাসতে বলল, তুমি না আম চুরি অপরাধে না আমাদের তিনজনকে জেলে নিয়ে যায়? জেলে গেলেও আম নিয়ে যাব, আর জেলের ভিতরে বসে আম খাবো। আদ্রিজার কথায় আরশিয়া চোখ বড় বড় করে তাকালো। তুমি আসলেই পাগল। তিনজনেরই চাপা হাসি হাসতে হাসতে এগিয়ে গেল। চৌধুরী বাড়ি থেকে মাত্র 2 মিনিটের পথ জাব্বার মিয়ার বাড়ি। আর জাব্বার মিয়া এলাকার সবচেয়ে কিপটে মানুষ হিসাবে যার শেষ নামডাক আছে। নিজের গাছের একটা আমও কাউকে ছুঁতে দেয় না। আজ জাব্বার মিয়া আম গাছ একেবারে খালি করে দেওয়ার
করেছে সে। কিছুক্ষণ পর তিনজন গিয়ে দাঁড়ালো বিশাল আম গাছটার নিচে। আদ্রিজা চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, তারপরে কোনো কথা না বলে ওড়নাটা কোমরে করে ফেল বেঁধে ফেলল। আরশিয়া অবাক হয়ে বলল, এই, তুমি সত্যি গাছে উঠবে? আম চুরি করতে এসেছি, গাছের নিচে দাঁড়িয়ে দোয়া পড়তে আসিনি বলেই আদ্রিজা মুহূর্তের মধ্যে গাছে উঠে পড়ে। আদ্রিজা একের পর এক পাকা আম পেড়ে নিচে ফেলতে থাকে, আর নিচে দাঁড়িয়ে আরশিয়া আর ইতি দ্রুত ব্যাগে আম ভরতে লাগে। ইতি ফিসফিস করে বলল, মিষ্টি আপু, আর কত নেবে? উপর থেকে আদ্রিজা উত্তর এলো, যতক্ষণ গাছে আম আছে ততক্ষণ আমাদের ব্যাগে জায়গা আছে। আরশিয়া মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ, আজকে আমাদের কপালে কি আছে কে জানে। ঠিক তখনই এই কে আমার আম গাছেতে। তিনজনেরই হাত পা যেন মুহূর্তেই অবশ হয়ে গেল। জাব্বার মিয়ার গলা আবার শোনা গেল তার বজ্র কণ্ঠে, কই গো রহিমার মা, আমার লাঠিটা আনো তো, চোর ধরেছি আজ। আরশিয়ার মুখ শুকিয়ে গেল। সে উপরের দিকে তাকিয়ে গাছের ওপরে থাকা আদ্রিজাকে ফিসফিস করে বলল, খাইছে মিষ্টি আপু, টাকলা বেটা আইয়া গেছে, পালাতে হবে, তাড়াতাড়ি নামো। আদ্রিজা আর এক মুহূর্ত দেরি করল না, তাড়াহুড়া করে গাছ থেকে নামতে গিয়ে পা পিছলে গেল। ব্যথায় মুখ কুঁচকে গেল তার, কিন্তু থামার সময় নেই। মিষ্টি আপু, ব্যথা পাইছো? পরে ব্যথা দেখব, আগে আম বাঁচা। তিনজনই ব্যাগ হাতে নিয়ে ছুটতে লাগলো। পেছন থেকে জাব্বার মিয়া চিৎকার, ওই দাঁড়া, চোরের দল, আমার আম নিয়া কোথায় যাস? কিন্তু তিনজনেরই তখন পিছনে তাকানোর সময় নেই। তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক তিনজনে বাঁচতে হবে, নয়তো মান সম্মান থাকবে না। দৌড়াতে দৌড়াতে অবশেষে তিনজন বাড়ির ভিতরে ঢুকে পড়ল। কিন্তু বাড়িতে ঢুকেই তিনজনের পা যেন মাটি গেঁথে গেল। সামনে দাঁড়িয়ে আছে একজন গম্ভীর মুখে, কঠিন চাহনি, চোখে যেন আগুন। তিনজনই একসাথে থমকে দাঁড়ালো। আরশিয়া প্রায় কেঁদেই দিয়েছে। মিষ্টি আপু ইতোমধ্যেই পালানোর পথ খুঁজছে, কিন্তু সামনে দাঁড়ানো মানুষটির চাহনি দেখে তার মনে হচ্ছে এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। আদ্রিজাও ধীরে ধীরে মাথা তুলে লোকটার দিকে তাকালো। একবার আরশিয়ার দিকে তাকালো, তারপরে ইতির দিকে। তিনজনেরই চোখ চোখাচোখি হলো। কেউই কোনো কথা বলল না। আর তাদের ব্যাগের ভিতরে আমগুলো ইতিমধ্যেই ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। একটি আম গড়িয়ে গিয়ে ঠিক লোকটার পায়ের কাছে থামলো। তিনজনের চোখ সেই আমের দিকে, তারপরে ধীরে ধীরে লোকটার মুখের দিকে। আদ্রিজা মনে মনে বলল, আজকে বোধহয় আমাদের আমের সাথে সাথে আমাদের জীবনটাও গেছে, চলবে। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।